মন্ত্র হচ্ছে একটা টুল বা মন্ত্র একটা মিডিয়েটার, যেটা আমাদেরকে ভগবান অবধি পৌঁছে দেয়। কিছু কিছু লোক বলে যে মন্ত্রটা ইটসেলফ ইজ ভগবান। তন্ত্রবিদ্যা শেখার জন্য কোনো প্লেস হয় না, দরকার হয় একটা গুরু যে তোমাকে গাইড করবে যে পরে পরে কি হবে। আর সেই গুরুটাকে তুমি কোনো নিজে থেকে খুঁজে পাবে না, গুরু ঠিক তোমাকে চলে আসে। মূর্তি হয়তো দেখেছিস ছোটখাটো, কিন্তু স্থাপনা করতে, প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা কেউ করেনি। পুজো কেউ করে না। পুজো করেছিল এক জায়গাতে চেনা জানার মধ্যে, বাড়িটা শ্মশান হয়ে গেছে। তার উপরে ফেজ যারা আছে, সেখানে যে প্রেত আছে, পিশাচ আছে, তারা আরো পাওয়ারফুল, খুব পাওয়ারফুল। বেতাল আছে, ঠিক আছে। তার উপরে গিয়ে আসে যেগুলোর কোনো এক্সিস্টেন্স আমরা চোখের সামনে দেখিনি, যেগুলো আমরা শুনেছি, যে তান্ত্রিকের কাছে এরকম পিশাচ টিশাচ থাকে বস করা, সাথে থাকা, তারা কিন্তু কোনোদিনও গঙ্গায় ডুবে স্নান করে না। বলছে যদি সে গঙ্গায় ডোবে সে উঠবে। তো আমি আজকে তোমাকে তন্ত্র, বশীকরণ, এই রিলেটেড যত আমার কাছে কোয়েশ্চেন আছে। তুই কি ট্রেনে করে ঘুরে এলি কোথাও? লোকাল ট্রেনে করে? হ্যাঁ, লোকাল ট্রেনে অনেক পোস্টার লাগানো থাকে। হ্যাঁ, লোকাল ট্রেন ইজ দ্য হাব অফ তন্ত্র। তুমি ওখান থেকে ধরে নাও 10-15টা তান্ত্রিকের নাম্বার পেয়ে যাবে একটা বগিতে, তাই না? তো তন্ত্র মেনলি কি? তোমার কাছে তন্ত্রের ব্যাখ্যা কি? দেখ, আমি তো তান্ত্রিক না, তো আমি তন্ত্র সম্বন্ধে কিছু জানি না। তন্ত্র কি আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, মানে আমি জানি না, কিন্তু অনেক মানুষের থেকে শুনেছি, সেটা তুই জানিস। আমার মনে হয় সেই জন্য তুই এই টপিকটাকে চুজ করেছিস। যে তুই জানিস আমি অনেক লোকের সাথে বসেছি, এই পডকাস্টেও আমি এমন কিছু গেস্টকে এনেছি যারা তন্ত্র নিয়ে অনেক কথা বলেছে। আর বেসিক্যালি কি হয়েছে জানিস তো, যত লোককে আমি পডকাস্ট আনতে পেরেছি তার থেকে বেশি লোকের সাথে আমি মানে বসে কথা হয়েছে। হ্যাঁ, ক্যামেরা অফ ক্যামেরা। কারণ প্রচুর মানুষকে আমি বলেছি যে ক্যামেরার সামনে আসতে, দেখা করতে গেছি। কারণ পডকাস্টের যে সিরিজ গুলো যেগুলো চলছে, এটা তো আমি আজ থেকে করছি না, প্রায় 2 বছরের বেশি হয়ে গেল। তো এই টাইম পিরিয়ডটাতে না আমি অনেকবার অনেক তান্ত্রিকের কাছে গেছি, কারণ সবাই জানো যে তন্ত্র রিলেটেড বা এই জিনিসটা একটা হট টপিক আজকের দিনে। এটা নিয়ে তো আমার কিছু কাউকে বলার নেই। আর আম পাবলিক দেখতে পাচ্ছে যেটা চলছে, আর প্রচুর মানুষ এটা নিয়ে কাজ করছেও। এবার আমার ক্রিয়েশন অত বড় হয়নি, তাই হয়তো আমার কাছে লোকে আসছে না, এটা হতে পারে। তো আমি অনেকের কাছে অ্যাপ্রোচ করেছি। অবভিয়াসলি ট্রেন্ডিং কারোর কাছে যেতে পারিনি, যারা এখানে ট্রেন্ডিং আছে, কারণ সেখানে অনেক ফিনান্সিয়াল ব্যাপার থাকে। তো অনেকের কাছে গেছি যাদেরকে আমি খুঁজে খুঁজে বের করেছি। একজনকে জিজ্ঞাসা করলাম যে কোনো তান্ত্রিক আছে না? সে বললো হ্যাঁ, এই গ্রামের এখানে একটা তান্ত্রিক বসে। তার কাছে বাইক নিয়ে চলে গেছি, গিয়ে তার কাছে গিয়ে প্রথমে বললাম যে আপনার কাছে এসেছি কথা বলতে, কথা কিছু বললাম। সেই কথা বলার টাইমে আমি যা জানা, তারপরে আলটিমেটলি তাকে অ্যাপ্রোচ করলাম যে তাহলে আপনি তো আমাকে এত কথা বললেন, তাহলে একটু ক্যামেরার সামনে বলতে পারবেন, আমরা আপনাকে এই ধরনের কোশ্চেন করবো। না না, আমি তো ক্যামেরার সামনে আসবো না। তো এরকম না 5-7টার উপর আমি লোকের কাছ থেকে রিজেকশন পেয়েছি। বাট সেই 5-7টা লোকের কাছে গিয়ে তো আমি ডাইরেক্টলি বলিনি যে তুমি বলো যে ক্যামেরার সামনে আগে ক্যামেরার কথাটা বলিনি, তুমি তার আগে একটু কনভারসেশন হয়েছে। আমি আমার ইন্টারেস্ট আছে সেটা বোঝানোর চেষ্টা করেছি, তবে না মানুষ আমাকে বলতে চাইবে। ঠিক আছে, সেটা তৈরি করেছি। সেই ইন্টারেস্ট তৈরি করার টাইমে আমি তন্ত্রের সম্বন্ধে একটু জেনেছিলাম। ঠিক আছে, তাই আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি কোনো তান্ত্রিক না। যদি আমি কিছু ভুল বলি তাহলে আপনারা কমেন্টে বলে দেবেন, ঠিক আছে, কারণ ও ওইসব নিয়ে কোয়েশ্চেন করবে। আর যেটুকু আমি জেনেছি এইসব মানুষদের কাছ থেকে জেনেছি, আর জিনিসগুলো না এত ইন্টারেস্টিং, আমারও মনে হয় যে আমার শেয়ার করা উচিত লোকের সাথে। এবার যে বিশ্বাস করলো তো করলো, যে করলো না তো করলো না। কারণ আমিও প্রথম বিশ্বাস করিনি, কিন্তু যখনই এরম পজিশন হয়েছে যে আমি বিশ্বাস করছি না, আমার সামনে মানুষরা বুঝে গেছে, যারা এই তান্ত্রিকা, তারা বুঝে গিয়ে আমাকে না অ্যাকচুয়ালি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, চোখে আঙুল দিয়ে, যে না না তুমি ভুল করছো বাবা, অবিশ্বাস করার কোনো জায়গায় নেই, এটা রিয়েলিটি, এটা আমার লাইফ, এরকম ভাবে দেখিয়েছে। ঠিক আছে, তো সেইখান থেকে যদি আমি বলি যে তন্ত্র কি, তন্ত্র হচ্ছে একটা ফর্ম অফ ডিভোশন, পুজো করার একটা পদ্ধতি। তন্ত্র আর মন্ত্র দুটো পদ্ধতি, একটা রাইট হ্যান্ড একটা লেফট হ্যান্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক ডেফিনেশন বলতে পারিস। তো এরপরে এটা বেসিক ডেফিনেশন, এরপরে যদি কোনো কোশ্চেন হয় তো বল। এবার তন্ত্র তুমি বলে মন্ত্র আর একটা আছে, তন্ত্রের সঙ্গে মন্ত্রের কি সম্পর্ক? না, দুটো ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, আচ্ছা, মানে ধরে নে একটা হচ্ছে ডান হাত দিয়ে কোনো কাজ করা, একটা হচ্ছে বাঁ হাত দিয়ে কোনো কাজ করা। এবার বাঁ হাত অবভিয়াসলি অপোজিট সাইড, তাই ওটাকে একটু নেগেটিভ মানা। আচ্ছা, ঠিক আছে, এবার নেগেটিভ কারা বলছে? আমরা বলছি, কারণ সোসাইটি নেগেটিভ বলছে। কেন কি না, সেটাকে সোসাইটি অ্যাকসেপ্ট করছে না, তাই নেগেটিভ।
কোনো মাতালকে সোসাইটি অ্যাকসেপ্ট করে না, তাই অনেক জিনিস আছে যেগুলো স্বাভাবিকভাবে পুজোয় ইউজ করা হয় না, স্বাভাবিক পুজোয় অস্বাভাবিক পুজো হয়ে যায় ওটা, ঠিক আছে। সেই জন্য ওটাকে লেফট হ্যান্ড বলা হয়। রাইট হ্যান্ড হচ্ছে মন্ত্র। মন্ত্রটা কি? মন্ত্র হচ্ছে একটা টুল বা মন্ত্র একটা মিডিয়েটার, যেটা আমাদেরকে ভগবান অব্দি পৌঁছে দেয়। কিছু কিছু লোক বলে যে মন্ত্রটা ইটসেলফ ইজ ভগবান। যেমন ধর তুই সারাদিন বসে বসে রাধে রাধে করছিস, তো রাধা ইজ ইয়োর গড বা গডেস, তো তুই তাকে ডাকছিস, সেটাই তো তোর মন্ত্র, সেটাই তোর ভগবান, ঠিক আছে। তো সেই জব করতে করতে, রিপিটেশন অফ মন্ত্র করতে করতে তুই মানে সিদ্ধি লাভ করিস, তুই দীক্ষা লাভ করিস, তুই তারপরে একটা মার্গে পৌঁছাস যেখানে গিয়ে তুই কিছু পাওয়ার গেইন করিস। এবার সেই পাওয়ারটা কি কোনো বিশাল বড় অলৌকিক পাওয়ার নয়, সেই পাওয়ারটা হচ্ছে ডিসিপ্লিনের পাওয়ার, ঠিক আছে। সেটা হচ্ছে মন্ত্রতে আমি এখনো অব্দি মন্ত্র ইউজ করে তন্ত্রের মতো সাফল্য পেতে কাউকে দেখিনি, ঠিক আছে, আজ অব্দি দেখিনি। কিন্তু তন্ত্র ইজ ডিফারেন্ট, তন্ত্র ইজ লেফট হ্যান্ড, তন্ত্র ইজ শর্টকাট কিছুটা হলো বলতে পারিস, ঠিক আছে। তন্ত্র ইজ ব্রুট ফোর্স, মানে শান্তভাবে কাউকে বুঝিয়ে কিছু করা, সেটা টাইম টেকিং, জোর করে কিছু করা, ফাস্ট ওয়েতে ভেঙে চুড়ে ঢুকে যাওয়া, সেটা হচ্ছে তন্ত্রের, যেটা হচ্ছে খুব কম টাইমে হয়, সেটা হচ্ছে তন্ত্র। ওই জন্য তন্ত্রটাকে একটু নেগেটিভ মাইন্ডে দেখা হয়। বা তান্ত্রিক যে প্রক্রিয়াতে পুজো টুজো হয়, সেখানে এমন এমন কিছু জিনিস ইউজ করা যেগুলো নেগেটিভ মনে করে মানুষ। দেখ, তন্ত্র প্রক্রিয়ার প্রথম জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়, আমরা তোকে একটা কোশ্চেন করি, যে আমরা যে মন্ত্রের যে পুজোগুলো দেখি, সেখানে পুজো কাকে করা হয় বলতো? বিগ্রহটাকে বা মূর্তিটাকে পুজো করা হয় না, কাকে করা হয় বলতে পারবি? ঘরটাকে, ঘট বসানো হয়। অনেকে বলে না ঘট বসে পুজো হয়ে যাবে, মূর্তি দরকার নেই, ঠিক আছে। দেখবি একটা তান্ত্রিকের ওই জিনিসটা তোরা ঘট না বসে খুলি বসায়, ঠিক আছে। তো বেনারসে গিয়ে আমাকে একজন বলেছিল, আমি বলেছিলাম যে খুলিটা কেন ইউজ হয়, বলছে খুলি না, এটাই সব, আমাদের কোনো ভগবানকে আমরা পুজো করি, এটাই ভগবান, আমরা ভগবানকে এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা করি, এর মধ্যে ভগবানকে আমরা ডেকে এনে এর মধ্যে পুজো করি, ঠিক আছে। কাপালিক বলে না এরা, তো ওদের জন্য ঘরটা, মানে আমাদের মন্ত্রতে ঘরটা মেন, আর তন্ত্রতে খুলিটা মেন। তো খুলি কি? একটা মানুষের খুলি, জীবিত মানুষ ছিল সে, বাবা জীবিত মানুষের খুলি নিয়ে করছে, সোসাইটি কি বলবে? ব্যাড, নেগেটিভ, ভয়ানক, রাফ। তারপরে মদ ইউজ করা হয়, খারাপ। মাছ ইউজ করা হয়, মাছ কোথায় ইউজ করা হয়? তন্ত্রতে। মন্ত্রতে মাছ ইউজ করে দেখ, অসম্ভব, হতেই পারে না। মানুষ ভাববে যে এটা পুজোর কোনো প্রক্রিয়া হতেই পারে না, আম পাবলিক বলবে, কিন্তু ওখানে মাছ ইউজ করা, অ্যাকচুয়ালি ফ্লেশ ইউজ করা, ঠিক আছে। তো ওখানে আরো অনেক কিছু ইউজ করা, স্মোকিং এর জিনিসপত্র ইউজ করা, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো ইউজ করার জন্য ওটাকে না আমরা নেগেটিভ চোখে দেখি, বাট ওটা অনেক বেশি পাওয়ারফুল দেন মন্ত্র। মানে মন্ত্রতে তোমার বছর বছর কেন জন্ম লেগে যায়, জন্ম চলে যায়, তবু তুমি সেই যে সিদ্ধি লাভটা সেটা পেরে ওঠে না। কিন্তু এটা অনেক তাড়াতাড়ি, তন্ত্র তুমি এক লাইফ টাইমে করে নিতে পারো যদি তুমি ঠিকঠাক জানো, ঠিক আছে, এটা হয়। তো বল তন্ত্র আমরা কোন কোন জায়গায় করলে সেটা বেশি তাড়াতাড়ি মানে করা যেতে পারে, বা তন্ত্র কোথায় করা উচিত, কোথায় করা উচিত না? তন্ত্র করা উচিত মানে তুই কি অ্যাপ্লিকেশন বলছিস না তন্ত্র সম্বন্ধে পড়াশোনা শেখার কথা বলছিস? তন্ত্র মানে তন্ত্রবিদ্যা যারা করে, হ্যাঁ, কোন এরিয়ায় করলে বা কোন জায়গায় কোন প্লেসে করলে সেটা ঠিকঠাক? না, আমি বলছি তুই কি কারোর উপর তন্ত্র দিয়ে কিছু করতে চাইছিস না নিজে শিখতে চাইছিস? নিজে শেখা। দেখ, সেটা বাড়ি থেকে হয়। আচ্ছা, সেটা বাড়িতে হয়। তন্ত্র শেখাটা পুরোপুরি ডিপেন্ড করে যে তুমি কতটা চাও জিনিসটাকে, কতটা মন থেকে চাইছো শিখতে, ঠিক আছে। এটা আবার আমার কথা নয়, আমি কিন্তু আমার কথা কিছু বলছি না, আমি লোকের ডেপিকশন দিচ্ছি, ঠিক আছে। আমি কিচ্ছু জানি না, আমি যা শুনেছি, আমি যা বুঝেছি, যেটা ঠিক মনে হয়েছে সেটা বলছি। আবার ওই পার্সন গুলো যাদের থেকে আমি শুনেছি তাদের মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো আমার ফেকও মনে হয়েছে, সেগুলো যখন আমি বলবো সেটা আমি মেনশন করবো যে এটা আমার কিন্তু বিশ্বাস হয়নি, ঠিক আছে। তো কি একজন বলেছিলেন যে তন্ত্রবিদ্যা শেখার জন্য কোনো প্লেস হয় না, দরকার হয় একটা গুরু যে তোমাকে গাইড করবে যে পরে পরে কি হবে। আর সেই গুরুটাকে তুমি কোনো নিজে থেকে খুঁজে পাবে না, গুরু ঠিক তোমাকে চলে আসবে, সে গুরুর সাথে টেলিপ্যাথেটিক একটা কানেকশন হয়ে যাবে, ঠিক আছে, গুরু ঠিক পৌঁছে যাবে তোমার কাছে, এটা বলেছিল। আর অনেকে কি ভাবে যে তন্ত্রবিদ্যা শিখতে গেলে বাইরে যেতে হবে, সংসার ছেড়ে দিতে হবে, সন্ন্যাস নিতে হবে, এসব কিছু যায় আসে না, ঠিক আছে। বাড়িতে থেকেও সবকিছু হয়।
তো ওই যে তোকে আমি বলছিলাম না কিছুক্ষণ আগে রাজা সেন নন্দীর কথা, রাজা সেন নন্দীকে সবাই মনে হয় চেনো, যারা মোটামুটি পডকাস্ট দেখে তারা রাজা সেন নন্দীকে চেনে। তো রাজা সেন নন্দী তো বাড়িতে থেকে ম্যাক্সিমামটা করে, আর কিছু স্পেশাল কাজ থাকে যেগুলো বড় বড় সাধনা, তখন তারা কি করে বড় বড় শ্মশানে গিয়ে মানে কামাখ্যাতে গিয়ে করে, তারপর তোর তারাপীঠের মহাশ্মশানে বসে করে, কারণ ওইগুলো বাড়িতে করলে সমস্যা আছে। ঠিক আছে, ইভেন তোকে আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, যে মা তারার মূর্তি স্থাপনা করতে করতে দেখেছিস বাড়িতে? কখনো দেখবি না, এক জায়গায় করেছিল। হ্যাঁ করে, অনেক জায়গাতেই হয়, জায়গা হয়, বাড়িতে হয় না। কোনোদিনও মা তারার মূর্তি বাড়িতে দেখেছিস কারোর? না। কেন? মূর্তি হয়তো দেখেছিস ছোটখাটো, কিন্তু স্থাপনা করতে, প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা কেউ করেনি, পুজো কেউ করে না। পুজো করেছিল এক জায়গাতে চেনা জানার মধ্যে, বাড়িটা শ্মশান হয়ে গেছে। পর 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 বাড়ির ম্যাক্সিমাম লোক মারা গেল, 50% বেশি লোক একসাথে মারা গেল। এরকম হয় কখনো? চোখের সামনে দেখা এটা আমার। ঠিক আছে, তো এইসব কাজ খুব রিস্কি, খুব সাবধানে করতে হয়। ঠিক আছে, তো এই লোকেশন যেটা বললি এটা এখানে ইতি। এরপর তন্ত্রের সাথে কি কি এনার্জি, যেমন ধরো জিন, এরম টাইপের আত্মা, এগুলো কিভাবে ইউজ করে? নেগেটিভ মানে ঘুরিয়ে ফিরে তুই লোকাল ট্রেনে আসবে। তো তাহলে আমি লোকাল ট্রেন থেকে শুরু করি। দেখ, লোকাল ট্রেনেতে উঠলে আমরা কি দেখতে পাই, যে বড় বড় পোস্টার মারা আছে, বশীকরণ হয়ে যাবে, পিশাচিনীর দ্বারা তথ্য এনে দেবে, এক্সেট্রা এক্সেট্রা, আমরা দেখতে পাই। তো যার যা সমস্যা থাকবে নিয়ে যাও, হয়। তো এটা খুব খারাপ জিনিস। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে তন্ত্র ভগবানকে পুজো করার জন্য, মানে ভগবানের থেকে পাওয়ার জন্য, ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য ইউজ করা। ঠিক আছে, কোনো মতেই এটা একটা নেগেটিভ জিনিস নয়। ঠিক আছে, আমরা যদি বলি যে এটা শর্টকাট তাই এটা নেগেটিভ, তাও না, ভুল। কারণ তন্ত্রটাকে আমরা ইউজ করছি জাস্ট পাওয়ার জন্য, নিজের ক্ষমতা বাড়ানোর জন্য। ঠিক আছে, নিজের ক্ষমতা বাড়িয়ে কি হবে? অনেক কিছু হবে। নিজের ক্ষমতা যত বাড়বে তত আমি সেফ থাকবো। ঠিক আছে, ধর আমি তন্ত্র সাধনা করলাম, আমি তান্ত্রিক হয়ে গেলাম, আমার বাড়ির থেকে প্রোটেক্টেড কিছু থাকবে বেশি? এর থেকে বেশি প্রোটেক্টেড কোনো জায়গা থাকবে না, কারণ আমি আমার সেন্সের বিয়ন্ডে গিয়ে কিছু জিনিস সেন্স করতে পারবো। ঠিক আছে, যেমন ধর আমাদের একটা কনভারসেশন আমি তোকে বলেছিলাম যে আমাদের কান আর চোখ যে স্পেকট্রামে দেখতে পায়, বা যে হার্ট যে শুনতে পায়, সেই স্পেকট্রামটা খুবই ছোট। মানে ধর এত বড় যদি স্কেল হয় ভিজিবল স্পেকট্রামে, আমরা এইটুকুনি দেখতে পাই, আর শোনাটাও এইটুকুনি, 20 থেকে 20,000 হার্ট, এইটুকুনি। এত বড় গ্যাপ তো পড়ে আছে, সেখানে কি আছে, কে কি বলছে না বলছে, কোনো এন্টিটি যে আমার সামনে আসছে আমরা দেখতে পারবো না, সেন্সও করতে পারবো না, কিন্তু তাদের কিছু অ্যাক্টিভিটি কখনো কখনো ধরে ফেলি, যেটাকে আমরা আনন্যাচারাল বলে, প্যারানর্মাল বলে চালিয়ে দিই। ঠিক আছে, তো সেই এন্টিটিস গুলোকে যখন ধর আমাদের বাড়িতে এন্টার করলো কেউ, তখন প্রোটেক্ট করবো কি করে? যদি আমি তান্ত্রিক হই তাহলে আমি ফিল করতে পারবো। দেখবি অনেক কেসেস আছে, শুনেছিস হয়তো, যে কোথাও একটা কিছু অ্যাবনর্মাল হচ্ছে, কেউ একটা তন্ত্রবিদ্যা সম্বন্ধে নলেজ আছে, সে এলো, এসে সঙ্গে সঙ্গে সব বুঝে গেল, সবাইকে ওখান থেকে বের করে নিয়ে চলে গেল, কেউ কিছু বললো না, বলে সবাই এখান থেকে চলে, এখানে থাকবেন বলে, তো শুনেছিস তো? কেন, কি করে হয়? সে সেন্স করতে পারে, তার সেন্সিং পাওয়ার আমার থেকে অনেক হাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে তন্ত্রবিদ্যা আমাদেরকে দেয়। যদি আমি ট্রেনে আসি, ট্রেনের কেসটা, ওখানে কি হয়, তন্ত্রবিদ্যার ব্যাড অ্যাপ্লিকেশন, ভুল অ্যাপ্লিকেশন। হয়তো ইনিশিয়ালি মানুষটা ভালো হয়ে গেল, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা খুব খারাপ। কি করে? তার জন্য তোকে জানতে হবে যে নেগেটিভ এনার্জিস ইউজ করা। নেগেটিভ এনার্জিস কারা? দেখ, বেসিক পজেশন, ভর, সবাই শুনেছে, তুইও জানিস নাম, ব্যাপারটা সম্বন্ধে দেখেওছে, অনেকে তো দেখেওছে চোখের সামনে, ভরটার হওয়া। ঠিক আছে, ভর ছাড়ানো, সেই ভর হওয়াটা এগুলো কারা করে? এগুলো বেসিক এনার্জি স্পিরিটস করে। তো স্পিরিটস হচ্ছে না খুব নিরীহ হয় এরা জাস্ট একটা আশ্রয় খোঁজে, বডি খোঁজে, যেখানে তারা শান্তিতে থাকতে পারবে। ঠিক আছে, তারা নাহলে হারিয়ে যাবে, তারা নাহলে প্রচন্ড কষ্টে থাকে। ঠিক আছে, ধর কোন স্পিরিটস, তারাই হয় স্পিরিটস যারা অপঘাতে মৃত্যু হয়েছে, যারা সুইসাইড করেছে, তারাই স্পিরিটস হয়। আর তারা না একটা প্রচন্ড জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য কি হয়, তারা খুব কষ্টে থাকে। সেই কষ্ট থেকে বেরোনোর জন্য ওরা কারোর একটা বডিতে ঢোকার চেষ্টা করে। তো এটা হচ্ছে বেসিক। তার উপরে ফেজ যারা আছে, সেখানে হচ্ছে প্রেত আছে, পিশাচ আছে, তারা আরো পাওয়ারফুল, খুব পাওয়ারফুল। বেতাল আছে। ঠিক আছে, তার উপরে গিয়ে আসে যেগুলোর কোনো এক্সিস্টেন্স আমরা চোখের সামনে দেখিনি, যেগুলো আমরা শুনেছি,
রাক্ষস। রাক্ষসের উপরে কারা আছে? অসুর। আচ্ছা, ঠিক আছে। সব থেকে পাওয়ারফুল যারা, তারা হচ্ছে অসুর, যারা দেবতাদের এগেনস্টে ফাইট করে। ঠিক আছে, তাদেরকে আমরা কোনোদিন তাদের ধারে কাছে নিই, আমরা তাদের ধারে কাছে নিই। ঠিক আছে, তাদের থেকে একটু কম পাওয়ারফুল কারা ছিল? রাক্ষস। কারা রাক্ষস? যারা নেগেটিভ এনার্জি থেকে পুজো করে। আচ্ছা, রাক্ষস দেখে এই ওষুধদেরকে পুজো করে এবং তারা দেবতাদেরকেও পুজো করে, কারণ তাদের চাহিদা কি? পাওয়ার। এক্সাম্পল আমরা কোথায় দেখেছি? কুম্ভকর্ণ, রাবণের সাম্রাজ্য, এটা রাক্ষস, আমরা রাক্ষসপুরী নাম শুনেছি তো, সেটা। তার তলার পাওয়ারফুল যারা হয় তারা হচ্ছে এই বেতাল বা পিশাচ, ঠিক আছে, প্রেতেরা। তো এরা আমাদের তুলনায়, আম পাবলিকের তুলনায় ইনফাইনাইটলি পাওয়ারফুল, কিন্তু ভগবানের কাছে এরা কিছু না, ফু দিয়ে উড়িয়ে দেবে। ঠিক আছে, তো ওষুধটাও ওষুধদেরকেও ফু দিয়ে উড়িয়ে দিত ভগবান। ঠিক আছে, মানে ইভেন অসুররা শিবের সাধনা করতো, আরাধনা করতো। মহিষাসুর যখন সবাই তার মনে হয়েছে যে তার থেকে পাওয়ারফুল সে হয়ে গেছে, তখন এগেইনস্টে গেছে। একদমই তাই। যখন দেখতে পেয়েছে যে ভগবানের কাছ থেকে, মানে অ্যাকচুয়ালি পুরোপুরি বাংলাদেশ, অসুর ইজ বাংলাদেশ এখন ভাবছে যে আমরা ইন্ডিয়ার থেকে বেশি পাওয়ারফুল হয়ে গেছে, ইন্ডিয়া এগেইনস্টে লাভালাভি করছে। একটা ঝাপটা মারবে, আবার চুপ করে যাবে, বলবে বাবা আমাদেরকে খেতে দাও 2 দিন বাদে। এক্সাম্পল এটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন্টালিটি। তো ওষুধদের কথা বাদ দিয়ে, ওটা আমরা কোনোদিনও আম পাবলিক, আম মানুষ কোনোদিন ধরতেও পারবো না, বুঝতেও পারবো না, দেখা তো দূরে কথা, কোনো ওর কনসেপ্ট ধরতে পারবো না, কারণ ওরা ভগবানের এগেইনস্টে লড়াই করতেছে ভাই। রাক্ষসও এখন আর নেই হিসাব মতো, ঠিক আছে, কিন্তু যারা রয়ে গেছে হচ্ছে এই ছোট ছোট এনার্জিস গুলো, যেগুলো আমাদের কাছে বিশাল বড়। সেই এনার্জিস গুলোকে এই তান্ত্রিকরা কাজে লাগায়। সেই এনার্জি গুলো তো আমার থেকে অনেক বড় বললাম, তাহলে সেই এনার্জি গুলো কন্ট্রোল কি করে করছে? সেইখানে কন্ট্রোল করার জন্য লাগে তান্ত্রিকের তন্ত্রবিদ্যা ইউজ করে ভগবানের থেকে পাওয়া এনার্জি, ক্ষমতা। সে কি হয়, একটা তান্ত্রিক কি হয়, ওই নেগেটিভ এনার্জি গুলোর যে পাওয়ার, তাকে কন্ট্রোল করার জিনিসপত্র শিখে যায়, কি করে কন্ট্রোল করতে হয়। ভগবানের থেকে পাওয়া আশীর্বাদ বলতে পারে সবগুলো, ঠিক আছে। এবার ভগবানের থেকে আশীর্বাদ পেয়ে সে ওই নেগেটিভ এনার্জি গুলোকে কন্ট্রোল করে, এন্ড কন্ট্রোল করে ভুল কাজে লাগে। এবার কিছু মানুষের জন্য হয়তো ভালো হলো, কিছু মানুষের জন্য ভুল হলো। যেমন ধর, তোর শরীর খুব খারাপ যাচ্ছে কনস্ট্যান্টলি, তুই কোনো তান্ত্রিকের কাছে গেলি, গিয়ে বলি বাবা আমার এই হচ্ছে, এটা কি করে ঠিক করবো? তখন সে তার পাওয়ার টাওয়ার ইউজ করে, এই নেগেটিভ পাওয়ার টাওয়ারদেরকে দিয়ে ঘাঁটিয়ে দেখলো যে তোর কোনো একটা সমস্যা আছে, সেইটার জন্য এসব হচ্ছে, তো সে সেই সমস্যাটা ঘাঁটিয়ে দিল। ঠিক আছে, এটা তুই তোর ভালোর জন্য করলি বা তোর ফ্যামিলির ভালোর জন্য করলি, কিন্তু তুই চাস যে কারোর থেকে তুই রিভেঞ্জ নিবি। কেউ তোর ক্ষতি করেছে, কেউ তোর সাথে খারাপ করেছে, তার জন্য তুই একটা এইসব স্পিরিচুয়াল লেভেলের রিভেঞ্জ নিবি। তখন তো জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে না? আর এই যে বললাম যে যারা আটকে পড়ে থাকে, সুইসাইডাল ডেথ, সেই ফেজেতে তুই চলে যাবি তখন। আচ্ছা, ঠিক আছে, মানে ধরে নে কোনো টিচারকে কেউ রেখে দিয়েছিল, তুই তাকে ইউজ করে কিছু একটা নিজের ভালো করার জন্য অন্যের ক্ষতি করছে। হ্যাঁ, তুই যে করলি, তুই টার্গেটে রয়ে যাবি, তুই মারা গেলি, মানে তোর আত্মাটা ট্র্যাপ হয়ে যাবে। আমি আমার কথা বলছি না, আমি কিচ্ছু জানি না, আমি লোকের থেকে শুনে বলছি, ঠিক আছে, মানে তান্ত্রিকদের থেকে শুনে বলছি। আর তারপরে যদি বলিস যে এদেরকে এই টিচার যেগুলো হয়, এদেরকে কি করে বসে আনে, খুব ভেরি ডিফিকাল্ট না, এদেরকে পাওয়ারফুল তো এদেরকে বসে আনার জন্য অনেক সাধনা করতে হয়। প্রথম কথা হচ্ছে তোমাকে পাওয়ারফুল হতে হবে, ওদের পাওয়ারকে বিট করার ক্ষমতা রাখতে হবে, তবে তোমার সামনে আসবে তারা, না হলে তো তোমার সামনে আসবেই না। তোকে আমাকে পাত্তাও দেবে না ওরা, তোকে আমাকে পাত্তাও দেবে না, ঠিক আছে, কারণ আমরা নগণ্য। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওদের সামনে আমরা একদম নগণ্য, ঠিক আছে, ওদের পাওয়ারের কাছে আমরা তো কোনোভাবে পাত্তা পাবো না। কিন্তু ওই তান্ত্রিকরা কি করে, ওদের থেকে বেশি পাওয়ারফুল হওয়ার চেষ্টা করে, অ্যান্ড করে ওদেরকে সাধনা করে, ওদেরকে বসে আনে, অ্যান্ড ওদেরকে ইউজ করে। এবার একটা তান্ত্রিক যখন ওদেরকে এরকম ভাবে ইউজ করছে, তার তো কিছু রিপারকাশন থাকবেই, ঠিক আছে, অত ইজি না ব্যাপারটা। তো তান্ত্রিকরা যারা এইসব ইউজ করে, ওদেরকে ইউজ করে, তারা কিন্তু খুব সাবধানে থাকে, জানিস তো। মানে ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের বলেছিল যে তান্ত্রিকের কাছে এরকম পিশাচ থাকে বস করা, সাথে থাকা, তারা কিন্তু কোনোদিনও গঙ্গায় ডুবে স্নান করে না। বলছে যদি সে গঙ্গায় ডোবে, সে উঠবে না, ওখানে ডুবে মেরে দেবে। রাত্রিবেলা একা একা ভয়ানক জায়গা দিয়ে যাবে না, অ্যাক্সিডেন্ট করে মেরে দেবে। আচ্ছা, ঠিক আছে, তো এরকম সেফ থাকতে হয়। আর মৃত্যুর আগে যদি সে সেই পিশাচটাকে বা এটাকে ট্রান্সফার না করে দেয়, তাহলে কিন্তু সেও ওই লুপে ফেঁসে যাবে।
সে ওই অতৃপ্ত আত্মাদের মতো ওকেও ঘুরে বেড়াতে হবে, ঠিক আছে? মানে সে ভয়ানক, মানে সেই ব্রহ্মার 100 বছর হওয়ার পরে মহাপ্রলয় শুরু হয়। আমি পুরো লাইন গুলো বলছি যেগুলো শুনেছি, ঠিক আছে? ব্রহ্মার 100 বছর হওয়ার পরে মহাপ্রলয় শুরু হবে, তখন প্রেত যোনিও ডিস্ট্রয় হয়ে যাবে, সেই প্রেত যোনি থেকে তখন এই আত্মাগুলো মুক্তি পাবে, ততদিন তারা এখানে ঘোরাফেরা করবে, ঠিক আছে? এই সব এটা আমার গ্যাদারি লেগেছিল, ঠিক আছে? তারপরে আমাকে বললো যে সেই প্রতীক যেটা পডকাস্টে বলছিল মন্বন্তর এক্সেপ্ট সব শোনার পরে হতে পারে, মাইট হ্যাপেন, কে জানে, না বলে দেওয়ার মানে ভুয়ো বলে দেওয়া তো যায় না, হতেই পারে। ভাই আমার সাথে হয়নি মানে এটা হয় না তা তো নয়। একদম। যখন আমি ওই স্পেকট্রামের কেসটা বুঝলাম তখন বললাম না ভাই, ওয়ার্ল্ড ইজ ভেরি বিগ, আর ওয়ার্ল্ডটা আমাদের জন্য নয়, আমরা জাস্ট প্রাণ যারা ঘুরে বেড়াচ্ছে এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে সিচুয়েশন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তন্ত্র সাধনার জন্য আমরা যে মাছ মাংস এগুলো ইউজ করি, এগুলো কাদের জন্য করা হয়, কি মানে কোন টাইমে করা হয়, এটাই। আচ্ছা, হ্যাঁ, এটা তো মানুষের খুব একটা বড় কোশ্চেন থাকবে যে এগুলো কেন ইউজ করা হয় বা কার জন্য ইউজ করা হয়। দেখ, একটা জিনিস আমরা সবাই জানি যে প্রত্যেকটা দেবদেবীর একটা করে রুদ্র রূপ, একটা করে মাইল্ড মানে নম্র রূপ আছে, ঠিক আছে? তো সেই নম্র রূপগুলোকে আমরা সবাই চিনি, কিন্তু রুদ্র রূপগুলোকে আমরা চিনি না, ঠিক আছে? যেমন ধর সরস্বতীকে সব থেকে সুইটেস্ট দেবতা মানা হয়, মানে দেবতাদের মধ্যে কার্তিককে মানা হয়। তো এদেরও না রুদ্র রূপ আছে, সেই রুদ্র রূপের যদি ডেসক্রিপশন শুনি না তোর গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমি যখন শুনছি যে কার্তিকের যে তান্ত্রিক রূপ, যে তান্ত্রিক রূপে কার্তিককে পুজো করা হয়, তখন শুনে মনে হচ্ছে হ্যাঁ এটাই দেব সেনাপতি। কেন দেব সেনাপতি বলা হয়েছে কার্তিককে তখন বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমার মনে হয় যে সবার কাছে এটা ক্লিয়ার না, কারণ ওই ফর্ম অফ গড গুলোকে কেউ দেখেইনি। পঞ্চমুখী হনুমান অব্দি লোকে দেখেছে, ঠিক আছে, কিন্তু গণেশের রুদ্র রূপ এটা কেউ দেখেনি, কারণ এগুলো কোনো ঘরে টরে পুজো হয় না, এদের মূর্তিও টাঙানো হয় না, খুব রেয়ার, ঠিক আছে? আমি কি নীলকণ্ঠ সরস্বতী না সামথিং কিছু একটা দেখেছিলাম, যেটা সরস্বতী বেসিক্যালি কিসের উপর বসে, হাঁসের উপর, ময়ূরের উপর বসেছিল, ঠিক আছে? এরকম একটা মূর্তি দেখেছিলাম, আমাকে এক্সপ্লেন করেছিল একজন, মানে ওই তান্ত্রিক, যেমন শিবের রুদ্ররূপ, কাল ভৈরব সব থেকে বড় রুদ্ররূপ মানে, ঠিক আছে? তো এইগুলোকে তন্ত্র দিয়ে পুজো করতে হয়। এই যে হ্যাঁ, এই যে রুদ্র রূপগুলোকে এরা তন্ত্র রূপে পূজিত হতে চায়, ঠিক আছে? নাহলে তুই ওদেরকে কোনো পুজো করতে পারবি না। আর সেই রুদ্র রূপ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম নর্মাল রূপ, ঠিক আছে? এই রুদ্র রূপের জন্য তোমাকে এমন এমন কিছু জিনিস ইউজ করতে হবে, না তারা সাড়াই দেবে না, সে ভগবানের যে কোন যে এনার্জি তার সাথে কানেক্টই করতে পারবি না, ঠিক আছে? তো বেসিক্যালি এই ধরনের পুজো আচ্ছা দেখবি শ্মশানে বেশি হয়, ফাঁকা জায়গায়, যেখানে কোনো এনার্জির ইন্টারাকশন হয় না। বলা হয় যে শ্মশান কিন্তু নেগেটিভ জায়গা নয়। আচ্ছা, দেখবি অনেকের কাছ থেকে শুনবি যে শ্মশানে কোনো নেগেটিভ এনার্জি বাস হতে পারে না, শ্মশান খুব পজিটিভ জায়গা, ঠিক আছে? তো শ্মশানেই ওর জন্য করা হয়। শ্মশানটা একটা নিউট্রাল জায়গা, জিরোর মতো, ঠিক আছে? জিরোর মতো, শূন্যের মতো। তো ওইখানেই বেশিরভাগ সময় এসব হয়। আর কখন হয়? রাত্রিতে হয়, আগুন জেলে। আর ওখানে প্রেজেন্ট কি করা হয়? মাছ মাংস এসব ইউজ করা হয়, স্মোকিং এর জিনিসপত্র ইউজ করা হয়, মদ ইউজ করা হয়, ঠিক আছে? তো এইসব ইউজ করে যে কোনো দেব বা দেবীর আরাধনা শুরু করা, ঠিক আছে? তোকে আমি একটা এক্সাম্পল দেবো, যে ওই কালী পুজো তো অনেক রকমের হয়, অনেক ধরনের কালী পুজো দেখেছিস, কিন্তু যেই কালী পুজোগুলো ধর কালী পুজোতে কারা পুজো করে? ব্রাহ্মণ। কিন্তু এমন কিছু কালী পুজো আছে যেগুলো দেখবি ওই সবাই দেখেছে, যে সন্ধ্যের দিকে কালী ঠাকুরটা চোখ ফোটানো হয়, আবার ভোর হওয়ার আগে বিসর্জন দিয়ে দিতে হয়। সেখানে দেখবি একটা গ্রুপ অফ পিপল বসে, লাল চাদর ফাদর গায়ে দিয়ে, লাল রেতি, তারা তান্ত্রিক হয়। তো তন্ত্র প্রক্রিয়াতে পুজো হয় এটা। ওখানে দেখবি মাছটা ইউজ করা হয়, ঠিক আছে? যেমন কালী পুজোতে, নর্মাল কালী পুজোতে যেটা আমাদের এই দুর্গাপুজোর পরে হয়, এখানেও মদ ইউজ করতে হয়, এখানেও মদ লাগে, ঠিক আছে? তো এই জিনিসগুলো না খুব মানে কালী ইটসেলফ ইজ তন্ত্রের দেবতা, ঠিক আছে? দেবী, তন্ত্রের দেবী। তো কালীটা খুব ভয়ানক একটা ফর্ম, ঠিক আছে? মানে কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী যা আছে সব ফর্ম অফ শক্তির অংশ, ঠিক আছে? শক্তির একটা হচ্ছে রুদ্র সাইড আছে, একটা হচ্ছে নম্র সাইড আছে। নম্র সাইডটা মাতা রূপে পূজিত হয়, আর রুদ্র সাইডটা কি হয়? বিনাশের দেবী। যে দেখ, আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে কি বলেছি, যে ক্রিয়েটার হচ্ছে ব্রহ্মা,
বিষ্ণু হচ্ছে মেনটেন করে, আর ডেস্ট্রয়ার হচ্ছে শিবা, ঠিক আছে। কিন্তু শক্তি এতটাই বড় যে শক্তি নিজেই তৈরি করতে পারে, নিজেই ডিস্ট্রয় করতে পারে, নিজেই মেনটেন করতে পারে, তিনজনের কাজটা একা করতে। ইভেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তৈরি হয়েছিল ফ্রম শক্তি। আচ্ছা, ঠিক আছে। আমাকে এটা যতটা সম্ভব প্রতীক বলেছিল যে তোর আদি পরাশক্তি বলে একটা গডেস আছে, যে হচ্ছে দা কোর অফ এভরিথিং, যেখান থেকে তৈরি হয়েছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। প্রতীক বলার কিছুদিন বাদে তোর বিয়ার বাইসের পডকাস্টে নামটা ভুলে গেলাম, কি ওম সামথিং কিছু একটা ছিল, তান্ত্রিক শাস্ত্রী, না ওম শাস্ত্রী না, ওম সামথিং কিছু একটা ছিল, তো কম বয়স্ক একটা তান্ত্রিক। আচ্ছা আচ্ছা। সে এসে ত্রিপুর সুন্দরী, মা ত্রিপুর সুন্দরী আর আদি পরাশক্তির কথা বলে, অ্যান্ড আমি দেখলাম যে সব সেম, ঠিকই বলেছে, প্রতীক যা বলেছে একদম এক্সাক্ট তাই বললো, যে ওই আদি পরাশক্তি থেকে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উৎপত্তি হয়েছিল, অ্যান্ড সেখান থেকেই সব, আর মানে শক্তি হচ্ছে সব, সেখান থেকেই সব তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই শক্তির যে মেন ফর্ম সেটা হচ্ছে রুদ্ররূপ। মায়ের রূপটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এই রুদ্ররূপ যেটা কালীর রূপ দেখেছি আমরা, সেটা সব থেকে ফ্যাসিনেটিং, আর সেইখানেই হচ্ছে সব থেকে বেশি ভেরিয়েশন আছে, ঠিক আছে। মানে অসাধারণ কিছু জিনিস আছে, সেই জিনিসটাকে ফেসিলিটেট করতে গেলে তন্ত্র দ্বারা হবে না। আচ্ছা, ঠিক আছে। আর তোকে তো আমি বলেছি একবার যে তন্ত্র জিনিসটা এসেছে কোথা থেকে, মন্ত্র ওখান থেকে এসেছে, শিব পুরো পুজোর প্রসেসটা বলে গেছিল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে পুজো হয়। আর আরেকটা জিনিস আমি লাস্ট অ্যাড করবো, যে কামাখ্যা দ্য হাব অফ তন্ত্র। কেন? কারণ মা কামাখ্যা কার রূপ? শক্তির একটা খুব ভাইটাল রূপ, ঠিক আছে। আর সেখানে ওই জন্য ওইটা কামাখ্যাটা একটা তন্ত্রের হাব, যেখান থেকে সবাই তন্ত্রবিদ্যা শেখে ম্যাক্সিমাম মানুষ। আর আমাদের যে তোর তারাপীঠ, মা তারা হচ্ছে তোর দশমহাবিদ্যার একটা অংশ, নাম শুনেছি আশা করি দশমহাবিদ্যা। এই দশমহাবিদ্যার ব্যাপারে আমি পুরোটা জানি না, প্রতীক আমাকে অনেক কিছু বুঝিয়েছিল, ভুলে গেছি, ঠিক আছে। কিন্তু যেহেতু মা তারা, ঠিক আছে, তারাপীঠ এটা একটা খুব বড় পার্ট, তো সেই জন্য মনে আছে। তো মা তারার অংশ, মানে মা তারার একটা বড় স্থল, তো সেইখানে তন্ত্রবিদ্যা প্র্যাকটিস খুব বড়ভাবে হয়। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এর বাইরে তেমন কিছু ইন্টারেস্টিং নেই, যেটা আমি লোকের কাছ থেকে শুনেছি যেটা শেয়ার করতে পারবো, সেরকম কিছু নেই। আরো আছে হয়তো, তুই সেরকম কোশ্চেন করলে বেরোতো, বা যদি এখন করিস সেটা বেরোবে, কিন্তু এইটুকু আমি ওই ব্যাপারে জানতাম, লোকের কাছ থেকে শুনেছিলাম, তন্ত্রের ব্যাপারে। আচ্ছা, তো স্পিরিট, আত্মা, ঠিক আছে, আত্মা যে বলা হয় যে মুক্তি পায়, অস্বাভাবিক মৃত্যু হলে তাই মুক্তি পায় না, তুমি যেটা বললে, না পায় না। আর স্বাভাবিক মৃত্যু যে হলে মুক্তি পায়, কিন্তু অনেকে বলে যে পাপ করলে মুক্তি পায় না, ওটার ব্যাপারটা কি? ওটা কি সত্যি পাপ করলে মুক্তি পায় না বা এরকম কিছু? ওরকম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে পার্সপেক্টিভ, জানিস তো। মানে ইউনিভার্সের চোখ থেকে, মানে ভগবান কি চোখে আমাদেরকে দেখে, ঠিক আছে, সেটা তো আমরা জানি না। তো সেই চোখ থেকে, ভগবানের চোখ থেকে যদি দেখতে যাই, দেখে গিয়ে যদি মনে হয়, তখন যদি বলে যে সত্যি পাপ করেছি, তাহলে পাপ। আর যদি আমরা পাপ করিনি মনে হয়, ধর আমি বলছি একটা খুব ঘোর পাপ, যদি পাপ একদম গ্যারেন্টেড পাপ, সেটা হচ্ছে একটা কোনো মানুষকে মারা, ঠিক আছে, কোনো মানুষকে কিল করে দেয়, ইজ এ ঘোর পাপ, একদম খুব খারাপ জিনিস, কষ্ট দিয়ে মেরে ফেলা, মার্ডার করে দেওয়া, খুব খারাপ জিনিস। আবার সেদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গেলে, যারা আমাদের দেশের আইন রক্ষা করছে, তারাই তো আবার এই তো ফাঁসি দেওয়ার জাজমেন্টও দেয়, তারাও তার মানুষকে মেরে ফেলছে, মারছে তো, তাহলে সেই অ্যাঙ্গেল থেকে ওটা ঠিক, ওটাও তো পাপ, ওটাও পাপ। তো এই হচ্ছে ব্যাপার, পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে, উচিত অনুচিত আমরা বলার কেউ না, ঠিক আছে, আমরা খুবই নগণ্য। এবার সেইখান থেকে দেখতে গেলে, যে আমরা মানুষ হয়ে যা কাজকর্ম করি, বা যে ভুল কাজগুলো করি, সেইগুলো না ভগবানের চোখে তো পাপ নয়, ভগবান সেগুলোকে মাফ করে দেয়, ঠিক আছে। কিন্তু যেটা পাপ, সেটা হচ্ছে নেগেটিভ এনার্জিকে পুজো করা। যে নেগেটিভ এনার্জিকে পুজো করে ফেলেছে, যে ভুল জিনিসের সাথে টাইম স্পেন্ড করে ফেলেছে, সে তার উপর থেকে ভগবান হাত সরিয়ে নেবে। যেমন বাবা মা, তোর বাবা মা তো সব দোষ ভুল মেনে নেয়, কিন্তু তুই অন্য কাউকে গিয়ে তোর বাবা মা বলছিস, সেটা সে কিন্তু মানবে না। সে তখন বলবে ঠিক আছে, অন্য কাউকে বাবা মা বলছিস, যাও তার কাছে থাকো, আমি তাহলে আর দেখছি না। দিস হ্যাপেন্স। তুমি যদি নেগেটিভ এনার্জিকে পুজো করে ফেলো একবার,
মানে তাদেরকে ভগবানের জায়গা দিয়ে ফেলো, এবার তোমার উপর থেকে ভগবান হাত ছড়ে নেবে, নেগেটিভ এনার্জি তোমাকে পুরো শেষ করে দেবে, তোমাকে ট্র্যাপ করে নেবে, তোমাকে ইউজ করবে। হ্যাঁ, আর নেগেটিভ এনার্জি কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল খুব, খালি মনে হবে হ্যাঁ ওদের সাথে থাকলে যেমন ইলুমিনাটির যে ব্যাপারটা, ওই রকম ইলুমিনাটি তো স্যাটানিক জিনিসপত্র, নেগেটিভ এনার্জিকে পুজো করে, বলা হয়, কেউ জানে না কনফার্মলি কি হয়, বলা হয়। তো সেই রকম ব্যাপারটা, নেগেটিভ জিনিস তো খুব অ্যাট্রাকটিভ না, মানে ঘরেতে ভাত ডাল হয়েছে আর তুই বাইরে বিরিয়ানি দেখবি, নেগেটিভ বিরিয়ানি, কারণ ওটা খারাপ করবে আমার শরীরে, পামাল টামাল ইউজ করা, তো সেই জন্য ওটাই বেশি টানবে, স্বাভাবিক, হিউম্যান নেচার। ঠিক আছে, তো তুই ভগবানের চোখে কি করছিস সেটা তো আমি জানি না, ভগবান জানে। ঠিক আছে, আর আদৌ ভগবান নাকি সেটা নিয়ে আমার সন্দেহ আছে, যে ইজ ইট ভগবান, যেটাকে আমরা এলিয়েন বলে আসছি তারাই অ্যাকচুয়াল ভগবান, এরকম বহুত কোয়েশ্চেন, অনেক কোয়েশ্চেন। ঠিক আছে, এবার সেই সব কথা বলতে গেলে আমার মানুষের সেন্টিমেন্ট হার্ট হবে। বাট দেখো, যেটাকে আমরা চিনি না সেটাই এলিয়েন, ভগবানকে আমরা চিনি না, আমরা দেখিনি কোনো কেউ, আমরা তাদের একটা প্রতিচ্ছবিকে পুজো করে বেড়াচ্ছি। ঠিক আছে, এই যে মূর্তি আছে, আমরা কে দেখেছি এরকমই দেখতেছিল না তো। ঠিক আছে, আর এলিয়েন কথার অর্থ মানে অন্য গ্রহের কেউ নয়, এলিয়েন কথার অর্থ হচ্ছে দ্যাট ইজ আননোন, যেটাকে আমরা চিনি না, দ্যাটস এলিয়েন। তো হতে পারে আছে আমরা এলিয়েন বলছি তারাই হয়তো ভগবান, বা ভগবানের চর, তাদেরকে ভগবান পাঠিয়েছিল। ঠিক আছে, দিস মাইট হ্যাপেন, তো কনফার্ম কেউ কিছুতে না। আচ্ছা, তো তন্ত্র নিয়ে আমাদের এইটুকুই আলোচনা হলো আপাতত। এরপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্টে তোমরা বলতে পারো, আর নেক্সট এপিসোড কি নিয়ে হয় সেটা দেখা যাক, সেটা তোর ব্যাপার। হ্যাঁ, তুই কি নিয়ে কোশ্চেন করার, কি টপিকে পরে শুট করা যেতে পারে। এই সিরিজটা, কোশ্চেন আনসার সিরিজ যদি পছন্দ হয় তাহলে বলো কমেন্টে যে কেমন চলছে, এই সিরিজটা কেমন লাগছে। কারণ আমি অনেকদিন ধরে চাইছিলাম যে আমিও কিছু নিয়ে কথা বলি, কারণ অনেক কিছু না শিখেছি লাস্ট 2 বছরের এই পডকাস্টিং করার জার্নিতে। ঠিক আছে, তো আর তোমরা কি ধরনের পডকাস্ট চাইছো এরপরে, সেটাও যদি মানে এতদূর যদি কেউ দেখে থাকো তাহলে জানিও, কারণ তোমরা সাথে আছো, এতদূর যদি কেউ দেখে তো জানিও অবশ্যই যে কি চাইছো, কমেন্টে বলো, সেটা মানার চেষ্টা করবো। আজকে ভিডিওটা এই অবধি থাক নাকি? ঠিক আছে, চল, বাই।